আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, অবশেষে খায়রুল হক গ্রেপ্তার। নিউজটি লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। সাবেক বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসভবন থেকে গতকাল সকাল ৮টায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি গত ১১ মাস ধরে আত্মগোপনে ছিলেন। যাত্রাবাড়ী থানায় করা ২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সাবেক প্রধান বিচারপতির গ্রেপ্তারের ঘটনা দেশে এটিই প্রথম। সন্ধ্যায় তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে কোর্ট তাকে কারাগারে পাঠিয়ে দেয়। বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারে দেশের রাজনৈতিক নেতারা, আইনজীবী সহ সবাই স্বস্তি প্রকাশ করেছেন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি ইতোমধ্যেই রাষ্ট্রীয় দুশ্মন ও খলনায়ক হিসেবে চিহ্নিত। বিশেষ করে শেখ হাসিনার আজ্ঞাবহ খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিতর্কিত রায়ের কারণে দেশের রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়। তার গ্রেপ্তারের পর গতকাল বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বিচারপতি খায়রুল হকের কঠোর শাস্তি দাবি করে বলা হয়, তিনি বিচার বিভাগই ধ্বংস করেননি, দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। শেখ হাসিনার পতন ও পলায়নের পর আওয়ামী লীগের সুবিধাভোগীদের মতো খায়রুল হকও আত্মগোপনে চলে যান। কিছুদিন আগে কয়েকটি গণমাধ্যম দাবি করে খায়রুল হক বিদেশে চলে গেছেন। প্রায় 11.5 মাস পুলিশের নজরদারি এড়িয়ে চললেও শেষ রক্ষা হয়নি। রাজধানীর ঢাকা কলেজের পাশে নায়েম ভবনের পেছনে নিজের বাসভবন থেকে খায়রুল হককে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পুলিশ সূত্র জানিয়েছে, গত 2 মাসেরও বেশি সময় ধরে তার গ্রেপ্তারে তৎপরতা চলছিল। কিন্তু ধূর্ত খায়রুল হক নিজের ধানমন্ডির বাসায় না থেকে রাজধানীতে পরিচিত বিভিন্ন ব্যক্তির বাসায় পালাক্রমে আত্মগোপনে ছিলেন। এক এক সময় এক এক বাসায় অবস্থান করছিলেন তিনি। পুরাতন ফোন নম্বর পাল্টানোই তার লোকেশন ট্র্যাক করা ছিল কষ্টসাধ্য। নির্ভরযোগ্য সূত্রে প্রায় 1 মাস আগে ডিবি পুলিশ খবর পায় খায়রুল হক নিজের ধানমন্ডির ওই বাসায় মাঝে মধ্যে যাতায়াত করেন, কিন্তু বেশি সময় থাকেন না। তাকে ধরতে কৌশল অবলম্বন করা হয়, গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয় ওই এলাকায়। সর্বশেষ গতকাল বুধবার গভীর রাতে ডিবি খবর পায় খায়রুল হক ঢাকা কলেজের পার্শ্ববর্তী নায়েম ভবনের পেছনে নিজের বাসায় ঢুকেছেন। তাৎক্ষণিকভাবে ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। নির্দেশনা অনুযায়ী রাতেই টিম রেডি করে ডিবি। রমনা ডিভিশনের উপকমিশনার মাসুদ আলমকে জানানো হয় নিউ মার্কেট থানা থেকে ফোর্স দেওয়ার জন্য। পরিকল্পনা অনুযায়ী ডিবির রমনা বিভাগের চৌকস টিম নিউ মার্কেট থানা পুলিশকে সাথে নিয়ে গতকাল সকাল 6:30টার দিকে খায়রুল হকের বাসা ঘিরে ফেলে। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় খায়রুল হক ভবনের নিচতলায় অবস্থান করছিলেন। ডিবির উপস্থিতির খবর পেয়ে খায়রুল হক বিভিন্ন স্থানে ফোন করতে শুরু করেন, কিন্তু কোনো দিক থেকে সাড়া পাচ্ছিলেন না। একদিকে ভোরবেলা, অন্যদিকে বিতর্কিত এই ব্যক্তির জন্য কেউ সুপারিশ করবে বলে বিশ্বাস হচ্ছিল না অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তাদের। বিভিন্ন স্থানে যোগাযোগ করে ব্যর্থ হয়ে দরজা খুললে তাকে আটক করার সিদ্ধান্তের কথা জানানো হয়। অভিযানকারীদের কাছে তাদের পরিচয় জানতে চান খায়রুল হক। আদালতের পরোয়ানা রয়েছে কিনা তাও জানতে চান। এ নিয়ে কিছু সময় অতিবাহিত করার চেষ্টা করে ফ্যাসিবাদের সাবেক এই দোসর, কিন্তু পুলিশের কর্মকর্তারা এক পর্যায়ে খায়রুল হককে পরিষ্কার করে জানিয়ে দেন, সরকারি দায়িত্বে অসহযোগিতা করলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। ডিবি পুলিশ বাসায় যাওয়ার খবর শুনে দ্বিতীয় তলা থেকে তার ছেলে নেমে আসে। তিনিও পুলিশের কর্মকর্তাদের কাছে গ্রেপ্তারের কারণ জানতে চান। তার বিরুদ্ধে শাহবাগ, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় হওয়া 4টি মামলার কথা তাকে জানানো হয়। তাকে সোজা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। খায়রুল হককে নিয়ে ডিবি কার্যালয়ে সকাল 8:30টার দিকে পৌঁছে অভিযানকারী টিম। ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে খায়রুল হকের। ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম আমার দেশকে বলেন, খায়রুল হককে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তিনি দেশে রয়েছেন নাকি বিদেশে চলে গেছেন এমন গুজবে তার অবস্থান নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছিল। তাকে আইনের আওতায় আনার জন্য বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করা হয় ডিবির পক্ষ থেকে। ইমিগ্রেশনগুলোতে বার্তা দেয়া হয়, আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে দেশ ছাড়তে পারেননি তিনি। ডিবি কর্মকর্তা জানান, খায়রুল হকের বিরুদ্ধে রাজধানী শাহবাগ, যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের 2টি মামলা রয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা এবং বন্দর থানায় অপর 2টি মামলা রয়েছে। খায়রুল হক পেশায় ছিলেন একজন আইনজীবী।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আওয়ামীপন্থী আইনজীবী হিসেবে পরিচিতি ছিল তার আদালতে। 1998 সালের এপ্রিলে শেখ হাসিনা সরকার তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়। এর 2 বছর পর তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। মুজিব হত্যা মামলার ডেথ রেফারেন্সের রায়ে সিনিয়র বিচারপতির সঙ্গে দ্বিমত পোষণ করে আওয়ামী লীগের নজর কাড়েন তিনি। ওই রায়ের পর আওয়ামী লীগ সিনিয়র বিচারপতির বিরুদ্ধে লাঠি মিছিল বের করে। 2009 সালে শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে খায়রুল হককে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন। 2010 সালের 30 সেপ্টেম্বর তাকে দেশের 19তম প্রধান বিচারপতি করা হয়। 2011 সালের 17 মে 67 বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন। পরবর্তীতে শেখ হাসিনার সরকার তাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত 4 টার্মে দীর্ঘ 11 বছর এ পদটি আঁকড়েছিলেন তিনি। বিচারপতি খায়রুল হকের নামে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে 10 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, 2003 সালে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে বিচারপতি খায়রুল হক এ প্লটটি পান, কিন্তু তিনি 6 লাখ টাকা পরিশোধ করেননি। 2009 সালে শেখ হাসিনার সরকারের সময় আইন ও বিধি বহির্ভূতভাবে প্লট হস্তান্তর গ্রহণ করেন। পুরো টাকা না দিয়ে তিনি প্রথম কিস্তির চেক জমা দেন। দুদকের ফ্যাক্টস ফাইন্ডিং কমিশন এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। 2011 সালে প্রধান বিচারপতির দায়িত্বে থাকাকালে খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করে প্রতারণামূলক রায় দেয়। শুরুতে আপিল বিভাগের দেয়া রায় বলা হয়েছিল পরবর্তী দুটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, কিন্তু চূড়ান্ত রায়ে সেই অংশ অপসারণ করে দেন খায়রুল হক। এতে দেশের রাজনৈতিক ভারসাম্য বিনষ্ট হয় এবং ভবিষ্যতে ভোট ডাকাতির পথ সুগম হয় বলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে খায়রুল হক মূলত জাতির সঙ্গে সীমাহীন প্রতারণা ও জালিয়াতি করেছে। খায়রুল হক এক রায়ে অপ্রাসঙ্গিকভাবে উল্লেখ করেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, যা রাজনৈতিকভাবে তীব্র বিতর্কের জন্ম দেয়। আওয়ামী লীগ সরকারের সময় কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে উপেক্ষা করে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা বিচার বিভাগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যাওয়ার পরও শেখ হাসিনা সরকার সাবেক এ প্রধান বিচারপতিকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তার এই নিয়োগ নিয়েও বিচারাঙ্গনে ব্যাপক সমালোচনা হয়। আইনজীবীরা অভিযোগ করেন, খায়রুল হক বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন এবং সরকারের সুবিধাভোগী হিসেবে বিভিন্ন রায় দিয়েছেন। বিতর্কিত বিচারপতিদের শপথ পড়ানো, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেয়া, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে রায় ইত্যাদি কর্মকাণ্ড তার বিচারকীয় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। খায়রুল হকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখায় বিচারপতি ABM খায়রুল হকের ব্যক্তিগত অ্যাকাউন্টের হিসেবে 2009 সালের 27 জুলাই অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে 10,37,250 টাকা জমা হয়। ওই দিনই তিনি নগদ 9 লাখ টাকা ওঠান। এর পরের দিন 28 জুলাই নগদ 20,000 টাকা উঠানো হয়েছে এবং একই দিন অপর এক অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে 38,600 টাকা তার হিসাব থেকে বিয়োগ হয়েছে। পুরো টাকা খায়রুল হক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিয়েছেন বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। খায়রুল হককে গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় আনায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খায়রুল হকের কঠোর সাজা দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক সংকট তৈরিতে নিঃসন্দেহে খায়রুল হক দায়ী ছিলেন। একই দাবি করেছে জামায়াত ইসলামীও। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লেখেন, অপেক্ষায় রইলাম। এরপর তিনি লেখেন, এই মর্যাদাপূর্ণ চেয়ারে বসে ইতিপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি। তার হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠন সহ সকল অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেওয়া হয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ও অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছে আইন, সংবিধান ও আদালত ব্যবহার করে, আর সেই যাত্রায় যারা আওয়ামী লীগকে নগ্নভাবে
সহায়তা করেছেন তাদের অন্যতম ছিলেন এই খায়রুল হক। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, এই খায়রুল হকের কারণে বিগত একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই। শুধু তাই নয়, এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে। খায়রুল হকের বিচার এমনভাবে হতে হবে যেন জনতা বুঝতে পারে এই দেশে অবিচার করলে, বিচার বিভাগকে ধ্বংস করলে কি হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেন, খায়রুল হক সেই সাবেক প্রধান বিচারপতি যার কারণে দেশের মানুষ বছরের পর বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, খায়রুল হক অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়। বিগত 15 বছরে আমাদের এই মাতৃভূমিতে আগুনই জ্বলেছে। নির্বাচন কমিশন ধ্বংস হয়ে গেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এর পেছনে খায়রুল হকের দায়ও কম নয়। দর্শক, আমাদের আজকের লিড নিউজ ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।